পৃথিবীতে এখন শতকরা ৩০ থেকে ৩৫ জন তরুণ যুবক যুবতী, আর ভারতের ৫০% জনসংখ্যা ২৫ বছরের নিচে এবং ৬৫% জনসংখ্যা ৩৫ বছরের নিচে। যে কোনো রাষ্ট্র নির্মাণে এবং রাষ্ট্রের উন্নয়নে যুবদের ভূমিকা বিশাল। শাসন ব্যবস্থায় যুবদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে নানান মহলে দ্বিমত থাকলেও বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলে যুব সংগঠন কিন্তু রয়েছে। যুবদের কাঁধে ভর করেই জনসংযোগের কাজে গতি আনে রাজনৈতিক দলগুলো। তবে আজকের যুবদের একটা বিশাল অংশ নেশায় আসক্ত হয়ে শুধু নিজের জীবনই নয়, দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলছে। নেশা নিয়ে এনএসি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসন্তুষ্টি প্রকাশ এবং তার কিছুদিন পর রাজ্যের বিভিন্ন নেশা কারবারিদের বাড়িতে ইডি হানা, নেশা বাণিজ্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা। তাতে কি কমবে রাজ্যের নেশার বাড়বাড়ন্ত? নেশামুক্ত সমাজ গঠনে রাজ্যের যুবরা কি ভূমিকা পালন করছে? নেশায় আসক্ত যুবদের রাজনীতিতে কতটা প্রাধান্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের যুবদের কর্মসংস্থান এবং সামাজিক অবস্থান কতটা মজবুত হচ্ছে নেশার এই বাড়বাড়ন্তে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নেশামুক্ত সমাজ গঠনে যুবদের ভূমিকা এবং রাজ্যে যুবদের সার্বিক উন্নয়ন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। আপনাদের জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আজ আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম ডিওএফআই নেতৃত্বকে, কথা দিয়েছিলেন ওনারা আসবেন, কিন্তু শেষ মুহূর্তে অনির্দিষ্ট কারণে ওনারা কিন্তু আমাদের এই টক শোতে আজ অংশগ্রহণ করেননি। রানাবাবু, নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন দেখেছিল রাজ্যবাসী, রাজ্যকে কতটা নেশামুক্ত করতে পেরেছেন আপনারা? শুভ সন্ধ্যা। আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে রাজ্যের বহিরাজ্যের যারাই শুনতে পারছেন সকলকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতৃত্ব, আমাদের সকলের প্রাণপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, আগামীকাল উনার ১২৮তম জন্মদিন সারা ভারতবর্ষ জুড়ে ধুমধামের সঙ্গে পালন হচ্ছে, আমাদের রাজ্যও পালন হচ্ছে। তো উনার ১২৮তম জন্মদিনে পুরো রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তৎসহ ঠিক তার দুদিন পর পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব ২৬শে জানুয়ারি, ৭৬তম আমাদের এই গণতান্ত্রিক উৎসব আমাদের রাষ্ট্রে। সকলকে ২৬শে জানুয়ারির গণতান্ত্রিক উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে ২০১৮তে প্রতিষ্ঠিত হবার পর থেকে আমাদের দুজন মুখ্যমন্ত্রী, প্রাক্তন যিনি ছিলেন এবং বর্তমান যিনি আছেন, দুজনই প্রথম থেকে আজকে পর্যন্ত নেশার বিরুদ্ধে, নেশা থেকে ত্রিপুরাকে মুক্ত করার, যুব সমাজকে নেশা থেকে মুক্ত করার যে দায়িত্ব তারা কাঁধে নিয়েছেন, সেই দায়িত্ব তারা শুধু যে পালন করছেন তা নয়, সারা রাজ্যের আপাময় জনগণকে নিয়ে একটা আন্দোলন তৈরি করেছেন তারা। এবং সেই আন্দোলনে আজকে এরকম নয় যে শুধু ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা আছেন তারাই আন্দোলনে সামিল আছেন। রাজ্যের আপাময় জনগণ বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি বেসরকারি যেভাবেই তারা বিভিন্ন কাজে কর্মে নিযুক্ত আছে, এই আন্দোলনের আজকে তারাও ভাগীদারি হয়েছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই রাজ্যের বুকে আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন সময় যে নেশার সামগ্রীগুলো তারা ধরছে, আটক করছে, এগুলোর মধ্যে একটা বড় অংশ যেটা আমি পত্রপত্রিকায়, মিডিয়াতে দেখি এবং শুনতেও পাই, যে প্রতিবেশীরা খবর দিয়ে থাকে,
এলাকার যারা ক্লাবের যারা নেতৃত্ব দিচ্ছে তারা খবর দেয়, যারা বিভিন্ন এনজিও সঙ্গে যুক্ত আছে ওনারা খবর দেয়। এছাড়াও আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা এই রাজ্যটাকে নেশামুক্ত করাতে প্রস্তুত, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে, তারাও আরক্ষা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ফোনের মাধ্যমে বিভিন্নভাবে যে আজকে এখানে সম্ভবত কিছু নেশা সামগ্রী আছে, আমরা লক্ষ্য করছি, এখানে আনাগোনা লক্ষ্য করা গেছে, বিভিন্ন জায়গায় যারা নেশা সামগ্রী বিক্রি করে নেশার সঙ্গে জড়িয়ে আছে তাদের এখানে আনাগোনা লক্ষ্য করা গেছে। তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি তারা তাদের খবরের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করছে, নেশা সামগ্রী ধরছে। এবং এটা দিয়ে প্রমাণিত যে আজকের যে এই রাজ্যকে নেশামুক্ত করার যে একটা স্লোগান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী উভয়ই দিয়েছিলেন যে এই রাজ্যকে নেশামুক্ত করতে হবে এবং এর জন্য আপনারা সকলকে এগিয়ে আসতে হবে, দলমত নির্বিশেষে, ক্লাব, এনজিও, মহিলা, পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে। এবং রাজ্যের মানুষও ওইভাবে সাড়া দিয়েছেন। এবং প্রতিনিয়ত আমি গতকালকেও দেখলাম, যেটা আমি পত্রিকায় দেখেছি, যে প্রায় 2 কোটির উপরে ইয়াবা ট্যাবলেট আটক করেছে। এবং প্রতিদিন প্রতিনিয়ত এই রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ, বিভিন্ন আমাদের যারা গোয়েন্দা বিভাগের যারা আছেন তারাও নেশা সামগ্রী আটক করছে, বিএসএফ নেশা সামগ্রী আটক করছে। যেই নেশা সামগ্রীগুলো আমরা বিগত দিনে, এটা বলতে অপেক্ষা রাখে না যে আমাদের সরকার আসার আগে এত পরিমাণ নেশা সামগ্রী এই রাজ্যে কখনো আটক হয়নি। একটা খোলা মার্কেট ছিল আমাদের রাজ্যটা, যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের ভৌগোলিক পরিস্থিতিটা এরকম যে বাংলাদেশ আমাদের চতুর্দিকে একটা ছোট্ট করিডোর, চিকেন নেকের মতন একটা ছোট্ট করিডোর ছাড়া পুরো চারিদিকে বাংলাদেশ ঘিরে আছে। তো সেই জন্য আমার যেটা মনে হয় যে এই রাজ্যের বুকে নেশা সামগ্রী, এই রাজ্যের উপর দিয়ে নেশা সামগ্রী আদান প্রদান করা, চালান দেওয়া একটা খোলা মার্কেট ছিল, যেই মার্কেটটা আজকে বন্ধ হয়ে গেছে। এবং যারা তৎকালীন সময়ে নেশার সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে ছিল, আজকে তাদেরকে পুলিশ ধরেছে, অনেককে পুলিশ ধরেছে, তাদেরকে শাস্তি দিয়েছে, অনেকে জেলে আছে। এবং প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন সময় আমরা আটক করতে আমরা লক্ষ্য করেছি। তো তাতে কি মুক্ত হচ্ছে, রাজ্য কি নেশা মুক্ত হচ্ছে বলে বা হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, নেশা সামগ্রী যারা বিক্রি করে এবং আরেকটা অংশ আছে যারা নেশা সামগ্রী গ্রহণ করে, দুইটা স্তর, যারা বিক্রি করে, যারা গ্রহণ করে। তো যারা নেশা সামগ্রী গ্রহণ করে, ড্রাগস এডিক্টেড যারা, আমার মনে হয় যে তাদেরকে বিভিন্নভাবে যারা আমরা শাস্তি দেই, জরিমানা করার যে ব্যবস্থাটা আছে, অবশ্যই এটা আইনি একটা ব্যবস্থা, সেটা থাকা দরকার। কিন্তু আমার যেটা মনে হয় যে যারা এটার বিজনেসের সঙ্গে যারা জড়িয়ে আছে, যারা এটার আদান প্রদান লেনদেন করে, যারা, ওদেরকে ধরতে হবে। এবং ওদেরকে যতদিন পর্যন্ত পুরো মাত্রায় ধরা না যায়, এই নেশার সামগ্রীর যে আদান প্রদানটা, এক্সপোর্ট ইম্পোর্টটা যেটা বাংলাদেশের সঙ্গে করছে তারা, বিগত দিনে তো তারা ওপেন মার্কেটের মতোই ছিল, কিন্তু আজকের দিনে তারা চূড়াপথে করছে। তো তাদেরকে আগে ধরতে হবে। এবং অবশ্যই রাজ্য পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, বিএসএফ প্রতিনিয়ত আমি লক্ষ্য করেছি তারা কাজ করে যাচ্ছে এর বিরুদ্ধে। রাজ্য সরকারের যে বিভিন্ন জায়গায় তাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা কিভাবে তাদেরকে ধরবে, সেটার উপরে তারা কাজও করছে। তো ওকে বাবু, আপনার কথা অনুযায়ী তাহলে কাজ হচ্ছে, কাজ করছে, আটক করা হচ্ছে এবং প্রতিনিয়ত সেটা আমরা খবরেও দেখছি এবং প্রতিনিয়ত আটক করা হচ্ছে। তবে এটাও ঠিক, যেটা আটক করা হচ্ছে তার বেশিরভাগই কিন্তু গাঁজা আটক করা হচ্ছে। ওকে, আমরা সেই বিষয়ে পরে আসবো যে কি আটক করা হচ্ছে, আসার পথে না যাওয়ার পথে আটক করা হচ্ছে, সেগুলো অন্য বিষয়। কিন্তু নেশা বাণিজ্যে এত রমরমা যে ইডি হানা দিতে হলো, কিভাবে এত বাড়লো নেশা কারবারের, মানে এই যে নেশা কারবারের ডালাপালা এত কিভাবে বেড়ে গেল, কি মনে করেন রানাবাবু? আমরা একটু যদি গভীরে আলোচনা করি, কারণ
প্রত্যেকটা পরিবারে, যে পরিবারে আজ একজন নেশা আসক্ত যুবক বা যুবতী রয়েছে, সেই সব পরিবার জানে যে তাদের পরিবারটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন সেখানে দাঁড়িয়ে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিজেদের বলি এই সমাজের, আমাদের দায়িত্বই পড়ে যে আমরা কিভাবে আমাদের সমাজটাকে, আমাদের রাজ্যকে নেশামুক্ত করব। ইডি হানা দিতে হলো, ইডি হানা দিয়ে কয়েকজন নেশা কারবারিদের বাড়িতে বিভিন্ন রকম জিনিস বাজেয়াপ্ত করেছে, সেখানে গাঁজাও বাজেয়াপ্ত হয়েছে। এত বারবারন্ত কিভাবে হলো, এত কিভাবে ডালাপালা ছড়ালো নেশা কারবার, কি মনে হয়? দেখুন, যে বারবারন্তর কথাটা আপনি বলছেন এখন, আমার তো মনে হয় বারবারন্তটা এটা এখন থেকে না, এই রাজ্যের বুকে এই যে নেশা সামগ্রীর লেনদেন, এক্সপোর্ট ইম্পোর্ট, বিজনেস, আদান প্রদান, সেটা আজকের নয়, সেটা বহু বছর পুরনো আমার যেটা মনে হচ্ছে। কারণ ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচেতে আমরা লক্ষ্য করেছি বহু পুরনো গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, মানে আমাদের সরকার আসার পরে, আমি বর্তমান সময়ের কথা বলছি না। তো এই যে গাঁজা ক্ষেতগুলো ধ্বংস করা হয়েছে আমাদের সরকার আসার পরেই, নিশ্চয়ই এগুলো আমাদের সরকার আসার আগেই এগুলোকে লাগানো হয়েছে। মাটির নিচ থেকে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বহু পুরনো গাঁজা উদ্ধার করতে। নিশ্চয়ই এগুলো আজকের বা আমাদের সরকার আসার পরে না, অনেক পুরনো পুরনো গাঁজার ড্রাম, প্যাকেট আমরা দেখেছি উদ্ধার করতে মাটি খুঁড়ে, মাটির নিচ থেকে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে আমাদের সরকার আসার পরে যাদেরকে অধিক পরিমাণ শাস্তি প্রদান করা হয়েছে নেশার সামগ্রীর সঙ্গে যুক্ত থাকার জন্য, বিজনেসের সঙ্গে যুক্ত থাকার জন্য, যাদেরকে অধিক পরিমাণ শাস্তি প্রদান করা হয়েছে, আমি নাম বলছি না, তাদের আইন অনুযায়ী হয়, হ্যাঁ আমি বলছি শাস্তি প্রদান করা হয়েছে যে তাদের যে জমি জমা, তাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? যে তাদের এক একজনের আকাশচুম্বী, গগনচুম্বী বাড়ি, বিভিন্ন জায়গায় তাদের সম্পত্তি, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের ঘরে হানা দেবার পরে বিভিন্ন আপত্তিকর জিনিস, কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তো এই যে গগনচুম্বী বাড়ি তারা বানিয়েছে, কোটি টাকা মূল্যের সম্পত্তি তারা করেছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আরবো আরবো টাকা রয়েছে, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের আত্মীয় স্বজনের ব্যাংকও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ফ্রিজ করা হয়েছে, সিল করা হয়েছে। নিশ্চয়ই ইডি বা প্রশাসন কোনো কিছু তথ্য পেয়েছে, এর জন্যই তো করেছে। আমি আমাদের সরকার আসার পরবর্তী ঠিক সময়ের কথাটা আমি বলছি। কিন্তু তো এটাতে কি প্রমাণিত? যারা বিভিন্ন সময় নেশা সামগ্রীর সঙ্গে, বিজনেসের সঙ্গে জড়িয়ে ছিল, তারা নতুন করে শুরু করেনি নিশ্চয়ই এটা। তারা এটা বহু বছর পুরনো, বহুদিন আগে থেকে তারা এই নেশা সামগ্রী তারা আদান প্রদান করছে। এবং আজকে যেই নেশা সামগ্রী প্রতিদিন প্রতিনিয়ত আটক করা হচ্ছে, আমরা তো এই রাজ্যের ছেলে, এই রাজ্যে আমাদের জন্মকর্ম, আমরা তো কখনো শুনিনি এই রাজ্যের বুকে সময় সময়ে বা প্রতিদিন প্রতিনিয়ত নেশা সামগ্রী এই পরিমাণে আটক করতে। আমরা তো কখনো শুনিনি গাঁজা গাছ, গাঁজা ক্ষেত ধ্বংস করতে। আমরা তো কখনো শুনিনি ইডি হানা দিতে যারা নেশা বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত তাদের বাড়িতে তাদের। কি প্রমাণ হয় রানা বাবু? এতে কি প্রমাণ হয়? আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে আগে হতো এগুলো, তখন এগুলো প্রশাসন তৎপর ছিল না, আর এখনো হচ্ছে, এখন প্রশাসন তৎপর, আপনি কি সেটা বলতে চাইছেন? দেখুন, প্রশাসনটাকে কন্ট্রোলার কে করে? কন্ট্রোলিং কার হাতে? না ঠিক আছে, আপনি বলছেন সরকার তৎপর, তাহলে অবশ্যই সরকার তৎপর, অবশ্যই তৎপর। এবং তৎপর এই কারণে আমি বলছি, আমার যেটা জানা আছে, হয়তো এই টক শোতে, এই ময়দানে আমি এর আগেও একবার বলেছিলাম যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের বুজ্জংনগরে একটা ডেস্ট্রয় সেন্টার করা হয়েছে, যেখানে প্রতি 3 মাস অন্তর অন্তর আগুনে পুড়িয়ে এই মাসের যত গাঁজা আছে সেটাকে আগুনে পুরানো হয়। এবং
বিভিন্ন নিউজ মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে সেখানে আমন্ত্রণ করা হয়, তাদের সামনে বিভিন্ন প্রশাসনিক যারা আছে তাদের সামনে, এবং আপনি সেই বিষয়ে বলেছেন প্রত্যেক 6 মাস পর পর না 1 বছর পর পর একবার অনলাইনে দিল্লি থেকে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি দিল্লি থেকে সরাসরি অনলাইনে দেখেন, লাইভ দেখেন যে এগুলোকে ডেস্ট্রয় করা। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু বিরক্তি প্রকাশ করে গেছেন এনইসির পূর্ণাঙ্গ বৈঠকে, এবং উত্তর পূর্ব ভারতের নেশা কারবার এবং নেশার বারবারন্ত নিয়ে ইভেন কি ত্রিপুরা রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে কিন্তু উনি কিন্তু বিরক্তি প্রকাশ করে গেছেন। আপনি যখন বলছেন যে আগেও ছিল এখনো আছে, এখন ধরপাকড় বেশি হচ্ছে, প্রকারান্তরে কিন্তু আপনি স্বীকার করছেন যে তার ফলে কি সরকার কোন জায়গায় একটা ব্যর্থতা স্বীকার করছেন আপনারা, যে নেশাকে আটকাতেই পারছে না, শুধু আটক করে নেশাকে আমাদের রাজ্যে প্রবেশ করতে দেওয়াটাই হচ্ছে এবং তারপর আটক করা হচ্ছে। কোন জায়গাতে এইটা কি আপনারা স্বীকার করছেন? না না না, যদি আমরা এইটা ভেবে নিই যে রাজ্যের বুকে যেই নেশা কারবার হচ্ছে তাদেরকে ধরা, তাদেরকে শাস্তি প্রদান করা, এই রাজ্য থেকে নেশা মুক্ত করা, সেটা শুধু সরকারের দায়িত্ব, সেটা শুধু প্রশাসনের দায়িত্ব, সেটা শুধু যারা পুলিশের সঙ্গে যুক্ত আছে, গোয়েন্দা বিভাগে যারা আছেন তাদের দায়িত্ব। সেটা একে তো আমাদের ভুল ধারণা হবে, দ্বিতীয় হচ্ছে এই ধারণা যদি কারোর মনে থাকে বা আমাদের মনে থাকে, এই রাজ্যের বুক থেকে কখনো একদম সম্পূর্ণরূপে নেশার বাণিজ্য বা নেশার বারবারন্ত বন্ধ করা যাবে না। আচ্ছা, এর জন্য প্রতিটা ক্ষেত্রে, যেটা আমাদের সরকার প্রতিনিয়ত বলে থাকেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত বলে থাকেন, কি বলে থাকেন, যে এই নেশার যে সাম্রাজ্যটাকে বন্ধ করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা ক্লাবকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা এনজিওকে এগিয়ে আসতে হবে, মা বোনেদের এগিয়ে আসতে হবে, আমাদের প্রত্যেক জায়গায় যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছি আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেননা এগিয়ে আসতে হবে, আমার পাশের বাড়িতে কে নেশা করছে, আমার পাশের বাড়িতে কে নেশা বিক্রি করছে, আমার মহল্লাতে কারা নেশার সামগ্রী আনছে, লেনদেন করছে, সেটা শুধুমাত্র ওই এলাকার লোক, ওই পাড়ার লোকই শুধুমাত্র বলতে পারবে। পুলিশ যদি চেষ্টাও করে সেটা কখনো বলতে পারবে না। এবং পাশাপাশি সজাগ থাকতে হবে যুব সমাজকে, কারণ শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সকলের জানা আছে যে 80 কোটির উপরে আমাদের দেশের এখন যুবকদের সংখ্যা। তো এই একটা বৃহৎ যুবকদের সংখ্যা যদি আমাদের দেশে হয়, আমাদের রাজ্যেও সেই সংখ্যাটা সেই মাত্রাতেই জনসংখ্যার অনুপাতে, তো যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ একটা বৃদ্ধ যেইভাবে সেই নেশাকে বন্ধ করার জন্য সে চেষ্টা করবে, সে কাজ করবে, তার থেকে অনেক বেশি কাজ করবে যুব সমাজ, যুবকরা যারা ইয়ত আছে। তো যুবকদের এগিয়ে আসতে হবে। আমি যেহেতু একজন যুব সংগঠনে আছি, যুব সংগঠন নিয়ে কাজ করি, আমি বলবো যে এই রাজ্যের আপাময় যুব সমাজকে, তাদেরকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা ঘরের যুবকদের এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে একসঙ্গে। সমাজের সবার দায়িত্ব রয়েছে নেশার বিরুদ্ধে সজাগ থাকার এবং নেশার বিরুদ্ধে জাগ্রত হবার, সবার দায়িত্ব রয়েছে এবং সবাইকে কাজ করতে হবে। এটা সবাই আমরা অবশ্যই জানি এবং সবাইকে আরো ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের সংগঠনের সাথে যুক্ত এমন কেউ যদি নেশায় আসক্ত হয় কিংবা নেশা বাণিজ্যের সাথে যুক্ত হয় ছোট স্তরে, গলি স্তরে, তাহলে আপনারা কি করেন? দেখুন, আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত সেইটার উত্তর দেবার আগে এটাও বলতে হবে যে যেহেতু আমি যুব সংগঠন নিয়ে কাজ করি, যে আমরা যারা যুব সমাজ আছি, আমাদের যে যুব সংগঠন আছে, এই রাজ্যের যেরকম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রাজ্যকে নেশামুক্ত করার যে স্লোগান উনি দিয়েছেন, যে আমরা এর জন্য কি করেছি, আমরা যুব সংগঠনের জন্য এখন পর্যন্ত আমরা কি কি করেছি, সেটা তো একটা প্রশ্ন আসবে। আচ্ছা, তো আমরা, আপনারা লক্ষ্য করেছেন মাত্র 1 মাস শেষ হলো, কি করেছি আমরা? এই রাজ্যে প্রথম কোন যুব সংগঠন, কোন যুব সমাজ এই দায়িত্ব নেয়নি, এই উদ্যোগ নেয়নি। সাবরুম থেকে শুরু করে সুদূর চুরাইবাড়ি, ধর্মনগর হয়ে আবার আগরতলাতে আমাদের 9 দিন ব্যাপী বাইক র্যালি হয়েছে,
দিন রাত্র, এরকম নয় যে বাইক রেলটা করে আমাদের শেষ, শুধুমাত্র রাত্রে ঘুমানোর অল্প সময় ছাড়া এই 9 দিন ব্যাপী আমাদের সাবরুম থেকে শুরু করে এই রাজ্যকে পুরো মাত্রায় প্রদক্ষিণ করতে আমাদের 9 দিন সময় লেগেছে। এই 9 দিনে এই রাজ্যের প্রত্যেকটা যুব সংগঠনকে আমরা আহ্বান করেছিলাম। এরকম নয় যে আমরা একটা রাজনৈতিক যুব সংগঠনে আছি, খালি আমরাই র্যালিটা করলাম। বিভিন্ন সময়ে যারা বলছি আমি, হ্যাঁ বলছি, আমরা বিভিন্ন বাইক রাইডার যারা আছে তাদেরকে আমন্ত্রিত করেছিলাম, বিভিন্ন প্লেয়ার যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিভিন্ন যুব সংগঠনে যারা আছে তাদেরকে আমন্ত্রণ করেছিলাম যে তোমরা আসো, আমরা এই রাজ্যকে নেশামুক্ত করার একটা নব প্রয়াস আমরা চেষ্টা করি। কি চেষ্টা? সেই আমরা পুরো রাজ্যটাকে 9 দিন সমানে প্রদক্ষিণ করেছি এবং একটাই স্লোগান ছিল, আমাদের আর কোনো স্লোগান ছিল না যে নেশার ময়দান থেকে তোমরা সরে গিয়ে খেলার ময়দানে আসো। আমাদের স্লোগান কিন্তু একটাই ছিল যে রাজ্যের আপাময় যুব সমাজ তোমরা নেশার ময়দান থেকে দূরে গিয়ে খেলার ময়দানে আসো। এবং আমরা লক্ষ্য করেছি এই যে নব উদ্যোগ এবং কি বলবো এরকম উদ্যোগ এই রাজ্যের বুকে হয়তো কেউ কখনো লক্ষ্য, হয়তো কি আমিই দেখিনি, যে সারা রাজ্যের যুবকদের একত্রিত করে আমরা একটা, সেই উদ্যোগটা নিজে 7 বছর সময় লেগে গেল তো আপনাদের। আগে তো 35 বছরে তো নেওয়া হয়নি। আচ্ছা, তাহলে 35 বছরের আমি তুলনা করছি না কারোর সঙ্গে, না না আমি তুলনা করছি না, আমি বলছি 35-এ যা হয়নি 7-এ তো তা হয়েছে। কিন্তু এই 7-এর মধ্যে আরো কিছু ঘটনা, আরো কিছু কাজ হয়েছে। কি কাজ হয়েছে? সারা রাজ্যে মন্ডল ভিত্তিক আমরা ক্রিকেট খেলা ছেড়েছি, যাই হোক যুবকদের আসক্ত করার জন্য, যে সে নেশার ময়দান থেকে যেন ক্রিকেট খেলার ময়দানে আসে। মন্ডল ভিত্তিক আমরা ক্রিকেট খেলার আয়োজন করেছি এবং সেটার আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা আর কি করেছি? আমরা নেশা থেকে মুক্ত করার জন্য বিভিন্ন জায়গায় আমরা আলোচনা সভা রেখেছি, অ্যাওয়ারনেস আলোচনা সভা রেখেছি মন্ডল ভিত্তিক, যে এখানে দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করো, প্রয়োজনে আমাদের যারা বিভিন্ন জায়গায় স্পিচ দিয়ে থাকে এই নিয়ে নেতৃত্ব আছে, বিভিন্ন সামাজিক কর্মী আছে, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, তাদেরকে আমন্ত্রণ করো, তারাও সেখানে স্পিচ দেবে, অ্যাওয়ারনেস স্পিচ দেবে নেশা নিয়ে। আমরা সেই প্রোগ্রামও করেছি এই 7 বছরের মধ্যে। কিন্তু আর কি করেছি? আমরা নেশাকে এই রাজ্য থেকে মুক্ত করার জন্য আমরা প্রত্যেক মণ্ডলে মাসে অন্তত একদিন আমরা একটা পদযাত্রা করার একটা উদ্যোগ নিয়েছিলাম। আচ্ছা, যে পদযাত্রা করবে ওই মণ্ডলের যারা আছেন বা ওই বিধানসভার যারা যুবকরা আছেন তারা সকলে মিলিয়ে হাতে হাত মিলিয়ে সন্ধ্যার পরে প্রত্যেকটা অলিতে গলিতে তারা পদযাত্রা করবে, সেটার উদ্যোগ আমরা নিয়েছিলাম। আচ্ছা, আমরা আর কি করেছি? আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজকে আমরা নির্ধারণ করে মাসে অন্তত একদিন, এটা কিন্তু আমি এখনের কথা বলছি না, আমি 7 বছরের মধ্যে কি কি করেছি, আমরা মাসে অন্তত একদিন সেই কলেজে বা সেই ইউনিভার্সিটিতে আমাদের যুব সংগঠনের যারা আছে, ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং করা, নেশার বিরুদ্ধে কাজ করা, আমাদের কি করতে হবে তারা যেন সাজেশন যেন তাদের মধ্যে থেকে আসে, এর জন্য আমরা ব্যবস্থা করেছিলাম, কথাবার্তা বলেছি। আপনারা অনেকগুলো কর্মসূচি নিয়েছেন হাতে, কিন্তু তার ফলে নেশামুক্ত কি হয়েছে রাজ্য? দেখুন, কথা তো আবার আগের জায়গায় ঘুরে আসছে। তাহলে সমস্যাটা কোথায়, মানে কোথায় ফাঁকাটা, গ্যাপটা কোথায় রয়ে যাচ্ছে? গ্যাপটা আপনি বলছেন সরকার উদ্যোগী হয়েছে, প্রশাসন আটক করছে, প্রতিনিয়ত আটক করছে, সেটা আমরাই সংবাদে দেখাচ্ছি। এখন আপনি বলছেন যুব সমাজ হিসাবে, যুব সংগঠন হিসাবে যুব সমাজের জন্য আপনারা যুবদের সঙ্গে নিয়ে আপনারা প্রচুর কাজ করেছেন, প্রচুর কর্মসূচি করেছেন, সারা রাজ্যে আপনারা বাইক র্যালি করেছেন, আপনারা সবাইকে আহ্বান করেছেন যে নেশা আসক্তি ছেড়ে খেলার প্রতি আসক্ত হতে, আপনারা অলিগলিতে পদযাত্রা করেছেন, আপনারা এই ধরনের প্রচুর কর্মসূচি করেছেন, কিন্তু তার নিট ফল কি? মানুষ কি দেখছে এবং রাজ্যবাসী কি দেখছেন? নেশার বাড়বাড়ন্ত কি কমলো রাজ্যে? না, বাড়বাড়ন্তটা আপনারা যেটা বলছেন বাড়বাড়ন্ত, সেটা বাড়বাড়ন্ত এই কারণে আপনারা বলছেন কারণ বিগত দিনে এই ধরনের, আমি তো আগেও বলেছি যে এই ধরনের এই পরিমাণে নেশার সামগ্রী আটক কখনো করা হয়নি, এই পরিমাণে নেশার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, এই পরিমাণে নেশার সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হয়নি, এই পরিমাণে নেশার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা সামাজিকভাবে যেইভাবে তাদেরকে বয়কট করার দরকার, বিভিন্নভাবে তাদেরকে যেভাবে বয়কট করা দরকার ওইভাবে অ্যাওয়ারনেস
এই রাজ্যের বুকে কখনো হয়নি। কিন্তু কিন্তু আজকের দিনে এটা হচ্ছে, মানুষ বুঝতে পারছে, শুধু আটক করে না, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাজ হচ্ছে। এবং আমি তো বললাম যে কোনো যুব সংগঠন, কোনো প্রশাসন, কোনো যেই যদি মনে করে যে আমাদের উপর শুধুমাত্র দায়িত্ব, সেটা কখনো বন্ধ হবে না। দায়িত্ব সবার। কিন্তু আমি যেটা জানতে চেয়েছিলাম যে কোন যুব যদি আপনাদের সঙ্গে যুক্ত থাকে, আপনাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, এবং সে যদি নেশায় আসক্ত হয়, কিংবা ধরুন সে নেশা কারবারের সঙ্গে যদি যুক্ত থাকে, এমন যদি কোনো খবর আপনারা পান, তখন আপনারা কি ধরনের উদ্যোগ নেন? দেখুন, এরকম নয় যে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হলেই আমরা উদ্যোগ নেব না, অন্যদের জন্য নেব না। আমাদের জন্য সবাই সমান। সে নেশা কারবারের সঙ্গে যুক্ত আছে, সে নেশার সামগ্রী সে বিভিন্ন জায়গায় লেনদেনের সঙ্গে যুক্ত আছে, সে যদি আমাদের সংগঠনের নাও হয়, ওর জন্য আমাদের যে আইন প্রয়োগের ব্যবস্থা প্রশাসনিকভাবে, সাংগঠনিকভাবে, যে আমাদের যদি কেউ এরকম কেউ আমাদের সংগঠনে থাকে, তার জন্য সমান্তরাল ব্যবস্থা, যে তার জন্য কম ওর জন্য বেশি এরকম কোনো কিছু নেই আমাদের। বলা হয় যে নেশায় আসক্ত যুবদের রাজনীতিতে একটু প্রাধান্য বেশি দেওয়া হয়, কারণ তাদের দিয়ে যে কোনো কাজ করানো যায়। এটা আপনারা কতটুকু মানেন? আপনি ব্যক্তিগতভাবে কতটা মানেন সেটা? আমি নয়, আমাদের যে পুরো সংগঠন আছে, আমরা কেউই ব্যক্তিগতভাবে এটা মানি না। এই কারণে মানি না, কারণ যে নেশার কারবার থেকে শুরু করে নেশা, ড্রাগস এডিক্টেড, তাকে আমরা যেই নজরে দেখি, বিগত দিনে যারা যেই কথাটা আপনি বললেন এখন, যে তাদেরকে দিয়ে যে কোনো ধরনের কাজ করানো যায়, এবং আমরা বিগত দিনে এই রাজ্যের বুকে আমরা লক্ষ্য করেছি যেই পরিমাণে মায়েদের, বোনেদের চিলতাহানি হতো এই রাজ্যের বুকে, পাহাড়ে বলুন, সমতলে বলুন, যেই পরিমাণে এই রাজ্যে বিধায়ক থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে, সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে মার্ডার হয়েছে, মন্ত্রী মার্ডার হয়েছে, প্রতিটা ক্ষেত্রে যদি এইটা সত্যি হয়ে থাকে, তাহলে হ্যাঁ, বিগত দিনের সরকার যারা আছে, যারা সংগঠন চালিয়েছে, প্রশাসন চালিয়েছে, তাদের জন্য হয়তো এটা সঠিক মাত্রায় কাজ করবে, যে নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত আছে বা যারা ড্রাগ এডিক্টেড, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করানো যায়, বিভিন্ন ধরনের রাজনৈতিক কুকর্ম করানো যায়। কিন্তু আমাদের যে সুশাসনের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের যে যুব সংগঠন, আমরা এই কথা বিশ্বাস করি না। এবং আমরা শুধু বিশ্বাস করি না, খালি আমি তো প্রথমেই বললাম, যারাই এর সঙ্গে যুক্ত আছে, যে সে যদি আমাদের কাছের কেউ হয়, সেও অতটুকু অপরাধী আমাদের কাছে, যে অন্য কেউ যদি হয়, অন্য সংগঠনের যদি হয়, সে ততটুকুই অপরাধী। তার জন্য আমাদের কাছে বিন্দুমাত্র সহানুভূতি আগেও থাকেনি, আগামী দিনেও থাকবে না। ওকে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যারা নেশায় আসক্ত এই মুহূর্তে রয়েছেন, তাহলে আপনার কথা অনুযায়ী যারা নেশায় আসক্ত বা নেশা কারবারের সঙ্গে যেসব যুব অংশের, যারা যুবক হতে পারে, যুবতী হতে পারে, যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, তারা আপনাদের সংগঠনের সাথী নন তাহলে? একদমই নয়। ওকে, একদমই নয়। চলুন দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার মনে করে দিই, আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ডিওয়াইএফ এর কোনো একজন প্রতিনিধিকে। ডিওয়াইএফ থেকে অবশ্যই আমাদের প্রথমে জানানো হয়েছিল, কথা দেওয়া হয়েছিল যে ওনাদের মধ্যে একজন কেউ থাকবেন, কারণ যেহেতু যুব সমাজের নেশায় আসক্তি এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়তে যুব সমাজ কি ভূমিকা নিচ্ছে, যুব সংগঠনগুলো কি ভূমিকা নিচ্ছে, সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তাই আমরা অবশ্যই চেয়েছিলাম যে সিপিএম থেকেও কেউ থাকুক, বিরোধী দল থেকেও কেউ থাকুক আজকের এই অনুষ্ঠানে, ওনাদের বক্তব্য পেশ করুক। কিন্তু আমরা জানতে পারলাম শেষ মুহূর্তে যে ওনারা কেউ আসতে পারবেন না, অনির্দিষ্ট কোনো কারণে ওনারা আজকের এই টক শোতে আসেননি, অজানা একটি কারণে। রানাবাবু, বর্তমানে রাজ্যের যুবদের কর্মসংস্থান এবং সামাজিক অবস্থান নেশায় আসক্তির জন্য কতটা ব্যাঘাত ঘটছে বলে আপনি মনে করেন? দেখুন, যারা কর্মসংস্থান নিয়ে চিন্তা করে, যে নিজে স্বরোজগারী হবার চিন্তা করে, নিজের পায়ে দাঁড়ানোর কথা যে চিন্তা করে, যেই যুবকটা বৃদ্ধ মা বাবাকে পালন করার চিন্তায় আচ্ছন্ন, সংসার প্রতিপালন করার চিন্তা করে,
আমার মনে হয় সে কোনো ধরনের নেশা আসক্ত হতে পারে না। কারণ তার মাথায় একটা এইম থাকে, একটা টার্গেট থাকে যে আমাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। যেটা স্বামীজি বলেছেন যে উঠো জাগো, লক্ষ্যে অবিচল থাকো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ঠিক সেইভাবেই এই কথার উপর বিশ্বাস করে আমি বলছি যে যেই যুব সমাজ বা যেই যুবক তার একটা টার্গেট নিয়ে চলে, একটা লক্ষ্য নিয়ে চলে যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, আমাকে রোজগার করতে হবে, স্বরোজগারী হতে হবে এবং এই পরিমাণ টাকা আমার ইনকাম করলে আমার সংসারটা সুন্দরভাবে প্রতিপালন করা যাবে, সে নেশার সঙ্গে যুক্ত হতে পারে না, যুক্ত হবেও না আমার মনে হয়। এবং এই রাজ্যের বুকে আমি লক্ষ্য করেছি আমাদের সরকার আসার পর শুধুমাত্র সরকারি চাকুরির ক্ষেত্রে নয়, আমাদের সরকার আসার পর বিভিন্নভাবে কর্মসংস্থানের যে সুযোগ, বিভিন্ন যে হাত খুলে দিয়েছেন আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার স্বরোজগারী হবার, সেই জন্য যুব সমাজের একটা বড় মাত্রায় তারা নেশা আসক্ত থেকে তারা দূরে থেকে কিভাবে স্বরোজগারী হওয়া যায়। এবং এরকম আমি লক্ষ্য করেছি যেই ছেলেটা একটা ভালো পরিমাণ স্বরোজগারী হতে পেরেছে, এবার তার আরো কিছু স্বরোজগারী করার, আরো কিছু ছেলে দরকার তার কাজটা পরিচালনা করার জন্য, সে সেইভাবে তার কাজটা পরিচালনা করার জন্য আরো কিছু ছেলে তার সঙ্গে অ্যাটাচ করে নিয়েছে এবং তারাও রোজগার করছে। তো তার মানে আমাদের সরকার আসার পর যেইভাবে বিভিন্নভাবে স্বরোজগারী হবার, সরকারি চাকুরি ছাড়া বিভিন্নভাবে স্বরোজগারী হবার যে পন্থা আমাদের সরকার করে দিয়েছেন, লোন নিয়ে হোক বিভিন্নভাবে হোক, এই রাজ্যের বুকে অনেক যুব সমাজ নেশার থেকে মুক্ত পেয়েছে, সেটা আমার মনে হয়। ওকে, আপনি বলছেন নেশা থেকে মুক্ত পেয়েছে, অথচ বিরোধীরা প্রায় কিন্তু আওয়াজ তোলে যে নেশায় আসক্ত হয়ে অনেক যুবদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, বিশেষ করে কাজের সন্ধান না পেয়ে, সেটা সরকারি চাকরি হোক বা রোজগারের সংস্থান না হওয়ার জন্য, কর্মসংস্থান না হওয়ার জন্য তারা কিন্তু নেশায় বুঁদ হয়ে, নেশায় আসক্ত হয়ে তাদের দুঃখ ভোলার জন্য নেশায় আসক্ত হচ্ছেন এবং এর জন্যই নেশা এই যে বারবারন্ত এবং যুব সমাজ, বিশেষ করে যুব সমাজের সিংহভাগ নেশায় ডুবে আছেন বলে অভিযোগ করেন তারা। আপনি বলছেন যে কাজ পেয়ে নেশা থেকে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। দেখুন, বিরোধী দল গণতান্ত্রিক রাষ্ট্রে থাকাটা দরকার, এটাই নিয়ম। তো বিরোধী দল গঠনমূলক বিরোধিতা করাটাই বাঞ্ছনীয়। এবার যার যার দলীয় অফিসে বসে মিডিয়াদের ডেকে আমন্ত্রণ করে মিথ্যা অপবাদ কুৎসা রটাতে যে কেউই পারে। এর জন্য দরকার এই যে আপনারা আজকে এত সুন্দর একটা ব্যবস্থা করলেন মিডিয়াতে, যে পাশাপাশি বসে কথা বলার, ওনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব, আমি প্রশ্ন করব ওনারা উত্তর দিবেন, এটাই তো নিয়ম। তো আজকে তারা আসেনি, কি কারণে আসেনি আমি জানি না, আমার জানার দরকার নেই। তো যার যার দলীয় অফিসে বসে এই ধরনের অপবাদ, এই ধরনের কুৎসা যে কেউই বলতে পারে। তো আমি তাদেরকে, যারা এই ধরনের কথা বলছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে বিরোধিতা করেন আপনারা বিরোধিতা করুন, কিন্তু গঠনমূলক বিরোধিতা করুন। কারণ এই রাজ্য সমতল পাহাড় নিয়ে, পাহাড়ি বাঙালি নিয়ে একটা সুন্দর রাজ্য, একটা সুশাসনের রাজ্য তৈরি করার স্লোগান আমাদের সরকার দিয়েছেন। আপনাদের সাহায্য ছাড়া, বিরোধীদের সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। আপনারা বিরোধিতা করুন গঠনমূলক, আপনারা আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই রাজ্যকে নেশামুক্ত করার যে স্লোগান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দিয়েছেন, তাতে আমরা কাজ করি, সকলকে সাথে নিয়ে কাজ করি, তাহলে মনে হয় এই রাজ্যটাকে পুরো মাত্রায় আমরা নেশা কবলিত থেকে মুক্ত করতে পারবো। রানাবাবু, যুব সমাজ নিয়ে আমরা কথা বলছিলাম, যুব সমাজ নিয়ে আমাদের আলোচনা আজকে অবশ্যই ছিল। তো সেখানে যুব সমাজ যদি নেশায় আসক্ত হয়ে নেশার করাল গ্রাসে থাকে, তাহলে অবশ্যই দেশ বা জাতি নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করার মতো সেই সুযোগ কিন্তু যুব সমাজের কাছে থাকে না। অবশ্যই সেটা সবার নয়, কিছু ব্যতিক্রমিত অবশ্যই রয়েছে।
এখন নেশায় আসক্ত হোক বা না হোক, যুব সমাজকে সংগঠনের কাজে তো অবশ্যই ওরা আসে, সংগঠন করা হয়, কারণ গ্রাউন্ড লেভেলের বেশিরভাগ কাজ এবং জনসংযোগের বেশিরভাগ কাজ কিন্তু যুবরাই করে থাকে। এখন সংসদীয় রাজনীতি এবং শাসন ব্যবস্থায় যুবদের আরো বেশি সুযোগ দেওয়াটা আপনি কতটা প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই একটা দেশ উন্নতি করতে গেলে, একটা রাজ্য সঠিক মাত্রায় উন্নত হতে গেলে, একটা সমাজ সঠিক মাত্রায় তার রূপদান করতে গেলে আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় যুবকদের থাকা দরকার, যুবকদের দায়িত্ব দেওয়া দরকার। এবং এই দিকে লক্ষ্য রেখে আপনারা দেখেছেন ইদানিং আমাদের সাংগঠনিক নির্বাচন চলছে বিগত প্রায় 1.5 মাস ধরে। আমাদের বুথ স্তরের নির্বাচন হয়ে গেল, আমাদের মন্ডল স্তরের নির্বাচন হয়ে গেল এবং জেলা স্তরের নির্বাচন সবেমাত্র সম্পূর্ণ হলো। প্রতিটা ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে 80% উপরে আমরা যুবকদের দায়িত্ব দিতে পেরেছি, আমাদের সংগঠন যুবকদের দায়িত্ব দিতে পেরেছে। এবং আমাদের সংগঠন একদম পরিষ্কার বলে দিয়েছে, যেটা আমরা মন্ডল বলি বিধানসভা, প্রত্যেকটা বিধানসভার অভিভাবক যিনি এইবার হবেন তার বয়স অবশ্যই বিলো 45, 45-এর নিচে হতে হবে। এবং সেই মোতাবেক আমাদের যে 7টা মন্ডল আছে, 7টা মন্ডলের যারা দায়িত্ব পেয়েছেন আমরা প্রত্যেকে অভিবাদন জানাই, সাধুবাদ জানাই যে দলকেও যে এত সুন্দর একটা সংগঠন করার চিন্তাধারা নিয়েছেন। এবং আগামী দিনে আজকে যারা বিলো 45 হয়ে যারা দায়িত্ব পেয়েছেন, বিলো 30ও পেয়েছেন অনেকে, 1-2 জন, বিলো 40 তো অনেকেই পেয়েছেন, তারা আগামী দিনে এই দায়িত্ব থেকে তাদের বয়সটা যখন আস্তে আস্তে উপরের দিকে যাবে, সংগঠন শুধু নয়, এই সমাজকে নিয়ে, এই রাজ্যকে নিয়ে নতুন ভাবনা, নতুন চিন্তাধারা তাদের মাথায় আসবে, তারা এইভাবেই চিন্তা করবে। এবং জেলা স্তরেও আপনারা লক্ষ্য করেছেন যে 10টা আমাদের সাংগঠনিক জেলার মধ্যে 2-2 জন বিলো 45 এবং প্রায় প্রত্যেকেই বিলো 50, 50-এর নিচে দায়িত্ব পেয়েছেন। এর মানে কি, আমাদের সরকার, আমাদের দল, আমাদের সংগঠন চাইছে বুথ স্তর হতে রাজ্য স্তর পর্যন্ত সকল জায়গায় যেন যুবকদের বারবারন্ত থাকে, যুবকদের প্রাধান্য থাকে, যুবকরা যেন আগামী দিনে সমাজ গঠনের মূল কারিগরকে যুবক, সমাজ গঠনের মূল হাতিয়ার যুবক, সেই দিকে লক্ষ্য রেখে একটা সুন্দর সৃজনশীল রাজ্য গঠনের লক্ষ্যে, একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই সংগঠন করার জন্য যুবকদের অবশ্যই সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে সাংগঠনিক বিভিন্ন পোস্টে যুবদের নিয়ে আসা হয়েছে, বিলো 45, বিলো 40 আপনি বলছেন, বা 30-এর নিচেও যারা রয়েছে তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সংসদীয় রাজনীতিতে, যেটা বলছিলাম, যে সংসদীয় রাজনীতিতে বা শাসন ব্যবস্থায় এই যুবদের, এই বয়সের যুবদের কতটা বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি তো প্রথমেই বললাম যে শুধুমাত্র দলীয় স্তরে নয়, সংসদীয় রাজনীতিতেও যুবকদের প্রাধান্য দেওয়া উচিত। এবং আপনারা লক্ষ্য করেন যে আমাদের 2018-তে সরকার প্রতিষ্ঠা হবার পরে আমাদের মিনিস্টারদের মধ্যে বিলো 30 মিনিস্টার ছিল। এবং দ্বিতীয়বার যখন সরকার গঠন হয়েছে, দ্বিতীয়বার সরকার গঠনের পরেও বিলো 35 2 জন মিনিস্টার আমাদের মধ্যে আছে, বিলো 35 এমএলএ আছে আমাদের মধ্যে প্রায় 7 থেকে 8 জন। তো এটা কি প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা সংসদীয় রাজনীতি, সংগঠন, প্রতিটা ক্ষেত্রে যুবকদের তারা প্রাধান্য দিয়ে থাকে এবং যুবকদের কথা চিন্তা করে। এই রাজ্যের বুকে আমি 2টা লাইন বলি যে আমরা তো দেখেছি এই রাজ্যের বুকে আরো সরকার ছিল, কোথাও তো কখনো যুবকদের এত প্রাধান্য আমরা লক্ষ্য করিনি, যুবকদের এত এগিয়ে আসতে আমরা দেখিনি। ওকে রানাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন, যেহেতু আমরা যুবদের নিয়ে কথা বলছিলাম আজ, এবং নেশায় যে আসক্ত হয়েছে যে অংশের যুবরা, তাদেরকে কিভাবে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি এবং তার জন্য কার কি দায়িত্ব রয়েছে এবং যুব সমাজেরই কি দায়িত্ব রয়েছে,
তাদের যারা ভাইরা, তাদের যারা বোনেরা এই যুব নেশায় আসক্ত হয়েছেন, তাদেরকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনার আপনার কি মনে হয়? আর কোন কোন জায়গায় কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে, খুব ছোট্ট করে? দেখুন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, যারাই আরক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে তারা তাদের কাজ করছে। আমি যদি মাইক্রো লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে চিন্তা করি, কথা বলি, তাহলে বলতে হয় যে ঘরে যারা, আমার ঘরই কেন না আমি বলি, আমার ঘরে আমার মা আছেন, ভাই আছেন, তো আমি আছি, যেই ঘরে যারাই আছেন এর মধ্যে যদি একজন নেশা আসক্ত হয়ে থাকে বা নেশা কারবারের সঙ্গে সে যুক্ত থাকে, ওই ঘরের যারা অন্যান্য সদস্য আছে তারা বলতে পারবে অবশ্যই যে সে নেশার সঙ্গে আসক্ত কিনা, নেশা কারবারের সঙ্গে যুক্ত কিনা, অবশ্যই সে বলতে পারবে। আমি আহ্বান করব প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা ঘরের, মাইক্রো লেভেলে আমি কথা বলছি, আমার মা বাবারা, মাসিরা, কাকারা যারাই আছেন, আমার ভাই বোনেরা যারা আছেন, প্রত্যেকের ঘরে এই ধরনের যারা আছে, নেশার সঙ্গে যুক্ত আছেন, নেশা কারবারের সঙ্গে যুক্ত আছেন, নেশা ড্রাগস এডিক্টেড যারা আছেন, তাদের জন্য লোকাল থানা আছে, ক্লাব আছে, বিভিন্ন এনজিও আছে, আমরা যুব সংগঠন আছি, আমাদের কাছে একটা ইনফরমেশন দেওয়া, এবং সেই ইনফরমেশন মোতাবেক আমরা কিভাবে, যদি সে নেশা আসক্ত থাকে তাকে কিভাবে মূল স্রোতে ফেরানো যায়, তাকে কিভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, তাকে কিভাবে কাউন্সিলিং করানো হয়, কিভাবে কাউন্সিলিং করানো যায়, সেটার চিন্তাধারা আমরা নেব, আমাদের সরকার নেবে, সংগঠন নেবে, ক্লাব নেবে, এনজিও নেবে, তারা নেবে। আর যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই প্রশাসন আছে, আমাদের সংগঠন, আমাদের যারা সরকার আছে, তারা তাদেরকে কিভাবে, তাদেরকে অধিক থেকে অধিক পরিমাণ শাস্তি প্রদান করে এই রাজ্য থেকে নেশামুক্ত একটা সুন্দর রাজ্য করা যায়, তারা চিন্তা করবেন। তো আমি বলবো যে মাইক্রো লেভেলে যারা আছেন, প্রত্যেকটা ঘরের সদস্যরা যারা আছেন, আপনারা প্লিজ এই খবরটা অন্তত, বা এলাকার মহল্লার যারা আছেন, আপনারা এই খবরটা অন্তত, যারা সামাজিক কর্মী আছেন, সমাজ নিয়ে যারা কাজ করে, তাদেরকে আপনারা প্লিজ এই খবরটা দিন। অবশ্যই তারা সেটা নিয়ে কাজ করবে। রানাবাবু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ নেশা নিয়ে আমরা অবশ্যই কথা বলছিলাম, বিশেষ করে যুব সমাজের নিয়ে, এবং আপনি আজ বললেন, আপনি আপনাদের বক্তব্য বললেন, আপনাদের যারা আপনারা কাজ করছেন যুবদের নিয়ে, এবং আপনার সংগঠনের কথা আপনি বললেন। তবে আমরা যদি পেতাম বিরোধী দলের থেকে, বিরোধী দলের সংগঠনদের যদি আমরা আজ পেতাম এই টকশোতে, তাহলে নিশ্চয়ই আরও যে কথা বা বিরোধীরা যেই অভিযোগগুলো করে সেই সব অভিযোগের উত্তর নিশ্চয়ই পেতাম আপনার কাছ থেকে। আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রানাবাবু। নমস্কার। দর্শক বন্ধুরা, তরুণ যুবরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে মূল চালিকা শক্তি হলো এই তরুণরাই, এই যুবরাই। তরুণ প্রজন্মই আমাদের দেশ জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বড় ভূমিকা রাখে, এবং সেটাই রেখে আসছে যুগ যুগ ধরে। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানানভাবে জড়িয়ে যাচ্ছে মারণ নেশা, মাদকের সঙ্গে। এই নেশা এমনই এক নেশা, ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। একটি সমাজ, সভ্যতা এবং রাষ্ট্র পরিবর্ধন, ভাঙা এবং গড়ার সবচেয়ে বড় কারিগর যুব সমাজ। তাই যুব সমাজকে নেশা মুক্ত রাখতে হবে, সেটাই সময়ের দাবি। রাজ্যের নেশার বারবরন্ত আগামী দিনে হ্রাস পায় কিনা সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।